খবর শুনছেন বর্তমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো, পুলিশি তদন্তে সন্তুষ্ট আন্দোলনকারীরা নানা গুজব ছড়িয়েছে আরজি করের ঘটনা নিয়ে মন্তব্য সিপির। এখনো চলছে দলবদল, কোচবিহারে বিজেপির হাতছাড়া আরও একটি পঞ্চায়েত। আরজি কর কাণ্ডের প্রতিবাদ, কাল থেকে দেশ জুড়ে আন্দোলনের ডাক। মালদায় ভাঙন এলাকায় মেজাজ হারালেন তৃণমূল বিধায়ক, গ্রেপ্তারের নির্দেশ পুলিশকে। বাংলাদেশে হিন্দুদের উপর বিক্ষিপ্ত হামলা করে পরিস্থিতির সুযোগ নিচ্ছে কিছু লোক, বিএনপি নেতা। সিবিআই তদন্তে আপত্তি নেই, প্রয়োজনে দোষীর ফাঁসির আর্জি জানালেন মুখ্যমন্ত্রী। খুনের আগে ও পরে মদ্যপান, নেশাগ্রস্ত অবস্থাতেই পুলিশের সামনে হাজির আরজি কর কাণ্ডে ধৃতের নানা কীর্তি। উত্তরবঙ্গের 5 জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, বর্ষণ দক্ষিণবঙ্গ জুড়েও। প্রতিদিন সঠিক খবর নিয়মিত শোনার জন্য সাবস্ক্রাইব করুন বর্তমান নিউজ টিভি চ্যানেলটিকে। আসছি বিস্তারিত খবরে। সুপারি দিয়ে তরুণীকে যৌন নির্যাতন, খুন, আরজি কর কাণ্ডে বিস্ফোরক দাবি মৃত তরুণী চিকিৎসকের মা-বাবা। সব গঙ্গায় ভাসিয়ে দিয়েছি, আমরা আর কিচ্ছু চাই না, কিচ্ছু না, শুধু যেন যে করেছে তার যেন চরম থেকে চরমতর শাস্তি হয়। আমাদের পাশে আর কে থাকবে? আমাদের মেয়েটাই তো চলে গেছে, আমাদের পাশে কে থাকবে বলুন? অনেক কষ্ট পেয়ে মারা গেছে, সারা মুখে কালশিটে, সারা গলায় কালশিটে, আঙ্গুলগুলো মুচড়িয়ে ভেঙে দিয়েছে। খুব ফেলেছে আমার মেয়েটাকে, ওকে রেপ করে মার্ডার করে ফেলেছে। তাদের দাবি, ঘটনার সঙ্গে যুক্ত হাসপাতালের ভিতরে কেউ বা কারা। দোষীদের শনাক্ত করে গ্রেপ্তারির দাবি জানিয়েছে মৃতার পরিবারের সদস্যরা। দোষীর শাস্তির দাবিতে সোচ্চার সকলে। এই পরিস্থিতিতে প্রকাশ্যে চাঞ্চল্যকর দাবি। মৃতার মা-বাবার দাবি, ধৃতকে সুপারিও দেওয়া হয়ে থাকতে পারে। ঘটনার সঙ্গে যুক্ত হাসপাতালের ভেতরের কেউ বা কারা। এদিন কলকাতা পুলিশ কমিশনারেটের অতিরিক্ত পুলিশ কমিশনার মুরলীধর শর্মা পরিবারের সঙ্গে দেখা করে ময়না তদন্তের রিপোর্ট তুলে দিয়ে তদন্তের অগ্রগতির বিষয়টিও জানান। একই সঙ্গে পরিবারের থেকেও তথ্য জানতে চান তারা। সেই সময় বিস্ফোরক দাবি করে পরিবার। মৃত তরুণী চিকিৎসকের মা-বাবার কথায়, আমরা সঠিক বিচার ও গোটা চেস্ট মেডিসিন বিভাগের বিরুদ্ধে তদন্তের দাবি জানিয়েছি। আমাদের সন্দেহ হাসপাতালের ভিতরে লোক জড়িত। আমার মেয়ে চাপে ছিল, ও বলতো আমার আর আরজি করে যেতে ভালো লাগে না, কারণ ঠিক করে ওকে কাজ করতে দেয়া হতো না, সিনিয়র ডাক্তারের সহযোগিতা করতো না, বেশি করে কাজ করানোর চেষ্টা করতো, চাপে রাখতো, নাইট ডিউটি করাতো, কিন্তু ঘুমানোর জায়গা ছিল না। 4 জন ছেলের সঙ্গে একজন মেয়ে কি করে রাতে ডিউটি করবে? অসুবিধা তো হবেই। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানোর মতো ব্যবস্থাও ছিল না বলেই অভিযোগ। এরপরই সুপারির প্রসঙ্গ উঠে আসে তাদের মুখে। তাদের কথায়, যে গ্রেপ্তার হয়েছে তাকে টাকা দিয়েও তো এই কাজ করানো হতে পারে। আরো অনেকে এই ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে। যদিও মৃতার মা-বাবা মুখ্যমন্ত্রীর ওপর ভরসা রয়েছে বলেই জানিয়েছেন। কান্না জড়ানো গলায় তরুণীর মা-বাবা বলেন, আমরা সব সময় রাজ্য সরকারের উপর, মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর আস্থা রেখেছি, পুলিশের উপরও আস্থা রয়েছে। অতিরিক্ত পুলিশ কমিশনার মুরলীধর শর্মা জানান, ওনার একটা দাবি ছিল कि असिस्टेंट कमिश्नर ऑफ पुलिस के एखान থেকে সরানো হোক। I have removed him from here from today on। ঘটনার পরিপ্রেক্ষিতে দুদিনে যে তদন্ত হয়েছে তা মা-বাবাকে জানানো হয়েছে। পরবর্তী পদক্ষেপ কি হবে সেটাও জানিয়েছি। পরিবারের বক্তব্য নথিভুক্ত করা হয়েছে। প্রিয় দর্শক, আমরা এই ভিডিওটিতে 2000 লাইক ও 1000 সাবস্ক্রাইবার টার্গেট করছি, তাই আমাদের টার্গেটটি সম্পূর্ণ করবেন এবং কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন। আসছি পরবর্তী খবরে। বিজেপি প্রার্থী নিশীথ প্রামাণিক হেরে গেছেন তৃণমূল কংগ্রেস প্রার্থী জগদীশ বর্মা বসুনিয়ার কাছে। আর তারপরই কোচবিহারে শুরু হয়েছে দল বদলের হিড়িক। 2023 সালের পঞ্চায়েত নির্বাচনে বিজেপির টিকিটে জয়লাভ করা একাধিক পঞ্চায়েতের বিজেপি সদস্যরা একে একে গেরুয়া শিবির ছেড়ে দলে দলে যোগ দিচ্ছেন রাজ্যের শাসক দল তৃণমূলে। ফলে যত দিন যাচ্ছে একটার পর একটা গ্রাম পঞ্চায়েতের দখল নিচ্ছে ঘাসফুল শিবির। এবার বিজেপি পরিচালিত কোচবিহারের আরও একটি গ্রাম পঞ্চায়েতের সংখ্যাগরিষ্ঠতা পেল তৃণমূল কংগ্রেস। স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল অর্থাৎ শনিবার রাতে কোচবিহার জেলার মাথাভাঙা 2 নম্বর ব্লকের রুইডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের একজন বিজেপি পঞ্চায়েত সদস্য তৃণমূলে যোগদান করেন। 23টি আসন বিশিষ্ট এই গ্রাম পঞ্চায়েতে গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি জয়লাভ করেছিল 13টিতে আর তৃণমূল জয়লাভ করেছিল 10টিতে। গত 4 জুন লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণা হওয়ার পরেই বিজেপির একজন জয়ী সদস্য গেরুয়া শিবির ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। আর গতকাল রাতে এই গ্রাম পঞ্চায়েতের আরও একজন বিজেপি টিকিটে জেতা পঞ্চায়েত সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করলে তৃণমূলের সদস্য সংখ্যা বেড়ে হয় 12 আর বিজেপি সদস্য সংখ্যা কমে হয় 11। এর জেরে ওই পঞ্চায়েতের ক্ষমতা দখল করে তৃণমূল। প্রসঙ্গত উল্লেখ্য, কোচবিহার জেলায় গত পঞ্চায়েত নির্বাচনে বিজেপি 24টি গ্রাম পঞ্চায়েত দখল করেছিল। কিন্তু গত লোকসভায় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে উন্নয়ন করছেন, সেই উন্নয়নের অংশীদার হওয়ার জন্য ওই বিজেপি সদস্যরা তৃণমূলে যোগ দিয়েছেন।
এই বিষয়ে বিজেপির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। হিন্দুদের উপর বিচ্ছিন্ন কয়েকটি হামলা চালিয়ে কিছু মানুষ বাংলাদেশের পরিস্থিতির সুযোগ নেয়ার চেষ্টা করছে, এমনই দাবি করলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার বক্তব্য, হাসিনা বিরোধী আন্দোলনের পর থেকে যে একাধিক খবর আসছে বাংলাদেশের সংখ্যালঘু সম্প্রদায়ের উপর আক্রমণের, তা সুসংহত কোনো আক্রমণ নয়। সরকার গঠনের পরে সহজেই সামাল দেওয়া যাবে এই সব বিচ্ছিন্ন শক্তি। পাশাপাশি বাংলাদেশের রাজনৈতিক প্রক্রিয়ায় সেনাবাহিনীর হস্তক্ষেপ থাকবে না বলে আশা প্রকাশ করেছেন তিনি। মির্জা ফখরুল ভারতের একটি জাতীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকার দিয়ে বলেন, আমাদের বা অন্য কোনো দেশে, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোয় যখন কোনো পরিবর্তন আসে, কিছু মানুষ সুবিধা নেয়ার চেষ্টা করে। দুর্ভাগ্যবশত বাংলাদেশের প্রতিটি বিপ্লবে ক্ষমতাসীন দলের নেতারা, তারা হিন্দু বা মুসলমান যে ধর্মেরই হন না কেন, এই সব সুবিধাবাদী গুন্ডাদের শিকারে পরিণত হন। তিনি আরও দাবি করেন, বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি অসাধারণ। তার কথায়, বাংলাদেশে হিন্দুদের উপর যে বিচ্ছিন্ন হামলাগুলি হয়েছে সেগুলি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নয়। অন্যদিকে নির্বাচনের দিনক্ষণ ঘোষণা হলেই বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফের দেশে ফিরবেন বলে জানিয়ে দিয়েছেন তার পুত্র সজীব ওয়াজেদ জয়। শুধু তাই নয়, পরিস্থিতির বিশেষে তিনি নিজেও এবারে সরাসরি রাজনীতির ময়দানে নামতে পারেন বলে একটি সর্বভারতীয় সংবাদ মাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন হাসিনা পুত্র। তার কথায়, প্রয়োজনে আমিও রাজনীতিতে যোগ দেয়া থেকে বিরত থাকব না। আমি নিশ্চিত আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে এবং আমরাও জয়ীও হতে পারি। কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে গত জুন মাস থেকে বাংলাদেশ জুড়ে তৈরি হয় অগ্নিগর্ভ পরিস্থিতি। সরকারও প্রথম থেকে আন্দোলনকারীদের দাবির পক্ষে ছিল, পরে সুপ্রিম কোর্টও আন্দোলনকারীর দাবিকে মেনে নেয়। এরপরই হাসিনা সরকারের অপসারণ চেয়ে অগাস্টের গোড়া থেকে নতুন উদ্যমে আন্দোলনের নামে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন। সংঘর্ষে প্রায় 1000 মানুষের মৃত্যু হয়। আরজিকর কাণ্ডের প্রতিবাদে আজ দেশ জুড়ে আন্দোলনের ডাক দিল ফেডারেশন অব রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। জরুরি বিভাগ ছাড়া সব বিভাগে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। চিকিৎসা পরিষেবা ব্যাহত হওয়ার আশঙ্কা। আজও দিল্লিতে প্রতিবাদে সামিল হলেন চিকিৎসকরা। আরজিকরের চিকিৎসক খুনের ঘটনায় উঠেছে প্রতিবাদের ঝড়। প্রতিবাদে গর্জে উঠেছে হাজার হাজার কণ্ঠ। আরজিকর সহ অন্য হাসপাতালে রবিবারও চলছে কর্মবিরতি। শনিবারের মতো রবিবারও কর্মবিরতি পালন করেন আরজিকর হাসপাতালের জুনিয়র চিকিৎসকরা। আরজিকর কাণ্ডের প্রতিবাদে শনিবারের পর রবিবারও কর্মবিরতিতে সামিল হন চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের জুনিয়র ডাক্তাররা। তাদের দাবি, চাই নিরাপত্তা, চাই বিচার বিভাগীয় তদন্ত। আন্দোলনকারী চিকিৎসকদের দাবি একজন নয়, চিকিৎসক ধর্ষণ খুনের ঘটনায় জড়িত একাধিক ব্যক্তি। রবিবার আউটডোর বন্ধ, চিকিৎসকের সংখ্যা কম, সব মিলিয়ে সমস্যায় পড়েছেন রোগীরা। যদিও জরুরি বিভাগ চালু রয়েছে, আন্দোলন চলাকালীন আন্দোলনকারীরা গিয়েই চিকিৎসা করছেন। কলকাতা শুধু নয়, একই ছবি রাজ্যের অন্যান্য সরকারি হাসপাতালেও। জেলায় জেলায় চলছে প্রতিবাদ। ওয়ার্ড এবং এমার্জেন্সিতে জুনিয়র চিকিৎসকরা কাজে যোগ না দেওয়ায় ভোগান্তি বাড়ছে রোগীদের। আরজিকর কাণ্ডে সোমবার দেশ জুড়ে প্রতিবাদের ডাক দিয়েছে চিকিৎসক সংগঠন ফেডারেশন অব রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। আগামীকাল থেকে মৌলানা আজাদ মেডিকেল কলেজ, RMN হাসপাতাল, লেডি হার্ডিং মেডিকেল কলেজ, VMMC এবং সফদরজং হাসপাতাল, দীনদয়াল উপাধ্যায় হাসপাতাল এবং GTB হাসপাতালের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন পরিষেবা বন্ধ রাখার ঘোষণা করেছে। ফোর্দার সভাপতি ডাক্তার অভিরাল মাথুর জানিয়েছেন, চিকিৎসকদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। কঠিন কাজের আবহেও চিকিৎসকরা যেন ভয়ভীতিহীন পরিবেশ পায় তা সুনিশ্চিত করা প্রয়োজন। আমরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতির ডাক দিচ্ছি। আমাদের দাবি, চিকিৎসক সহ সব স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে। অন্যান্য চিকিৎসক সংগঠনের সঙ্গে সোমবার সকাল থেকে আমরাও এই আন্দোলনে সামিল হচ্ছি। তৃণমূল বিধায়ক সেচ দফতরের আধিকারিকদের সঙ্গে নিয়ে আজ রবিবার এলাকায় গিয়েছিলেন। সাধারণ এক বাসিন্দার সঙ্গে বিধায়কের সামান্য কথা কাটাকাটি হয়। মেজাজ হারান বিধায়ক সমর মুখোপাধ্যায়। তিনি ওই ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য নির্দেশ দেন। তারা তাদের বক্তব্য রাখতেই পারে, বিধায়ক এভাবে কেন মেজাজ হারাবেন? কেন পুলিশকে বারবার ওই ব্যক্তিকে গ্রেপ্তার করার কথা বলবেন? তৃণমূল বিধায়কের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। বিজেপি সাংসদ খগেন মুর্মুও ঘটনায় হতবাক। তৃণমূল বিধায়কের ভূমিকা নিয়ে তিনিও সমালোচনা করেছেন। সেচ দফতরের আধিকারিকদের সঙ্গে ভাঙন পরিস্থিতি পরিদর্শনে গিয়েছিলেন রতুয়ার তৃণমূল বিধায়ক সমর মুখোপাধ্যায়। ওই এলাকায় গঙ্গা নদীর ভাঙন হচ্ছে। এছাড়াও ফুলোহার ও অন্যান্য নদীতেও ভাঙন জারি রয়েছে। সাধারণ মানুষের ঘর বাড়ি, চাষের জমি নদীগর্ভে চলে যাচ্ছে। মাথার ওপর অনেকে ছাদ হারিয়েছে। বাড়িঘর চলে যাবে এই আশঙ্কায় অনেকে দিন কাটাচ্ছেন। ফলে সাধারণ মানুষের মধ্যেও আতঙ্ক, ক্ষোভ রয়েছে। সেচ দপ্তরের আধিকারিকদের সঙ্গে গ্রামের সাধারণ মানুষ কথা বলছিলেন। সেই সময় বিধায়ক সেখানে যান। সেচ দপ্তরের আধিকারিকরা যা ভালো বুঝবেন তাই করবেন, তেমনই কথা বিধায়ক জানান। তারপরে স্থানীয় এক বাসিন্দার সঙ্গে কথা কাটাকাটি হয় বিধায়কের। তৎক্ষণাৎ মেজাজ হারান বিধায়ক সমর মুখোপাধ্যায়।
যদিও শেষমেশ চাঁচল মহকুমা শাসক বিধায়ককে শান্ত করেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন তিনি, আর কোনো বড় ঘটনা তারপর হয়নি। এই বিষয়ে কোনো মন্তব্য করেননি বিধায়ক সমর মুখোপাধ্যায়। তবে ঘটনায় রাজনৈতিক খোঁচা দিয়েছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। সেচ দপ্তরের ইঞ্জিনিয়ারদের নিয়ে বিধায়ক সেখানে গিয়েছেন, ভালো কথা, কিন্তু সেখানে সাধারণ মানুষের কথাও শুনতে হবে। 13 বছর ধরে রাজ্যে ক্ষমতায় আছে তৃণমূল, এই জিনিসই বিভিন্ন সময় দেখা গিয়েছে, অভিযোগ বিজেপি সাংসদের। সিসিটিভি ফুটেজে নাকি ধরা পড়েছে আরেক নৃশংস কাহিনী। কি হয়েছিল সেই দিন? জানা যাচ্ছে যে ঘুম থেকে তুলে ধর্ষণ করা হয়েছিল ওই মহিলা চিকিৎসক কন্যাকে। সিসিটিভি ফুটেজে অভিযুক্ত সঞ্জয় রায়ের এই নৃশংস কাহিনী ধরা পড়েছে বলে সূত্রের খবর। জানা যাচ্ছে যে মেডিকেল পড়ুয়া যখন ঘুমে আচ্ছন্ন ছিলেন তখনই তার উপর হামলা করা হয়। সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে যে সেমিনার হলে ওই মেডিকেল পড়ুয়া শুয়েছিলেন, সেখানে রাত 3টের পর ঢোকে অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়। সেখানে প্রায় 45 মিনিট ছিল। কানে হেডফোন দিয়ে সেমিনার হলে ঢুকেছিল সঞ্জয়, আর সেই হেডফোনই সঞ্জয়কে ধরিয়ে দেয়। তদন্তে এটুকু বোঝা গিয়েছে যে গভীর রাতে ঘুমে আচ্ছন্ন থাকা মেডিকেল পড়ুয়ার উপর সুযোগ বুঝেই পাশবিক কাণ্ড চালায় মদ্যপ অবস্থায় থাকা সঞ্জয়। জানা গিয়েছে যে সতীর্থদের সঙ্গে সেদিন রাতে নীরজ চোপড়ার অলিম্পিকে জ্যাভলিন থ্রো দেখছিলেন তরুণী। রাতে খাওয়া দাওয়া সেরে সবাই চলে গেলেও তরুণী সেখানেই শুয়ে পড়েন, আর তা হয়তো টের পেয়েছিল সঞ্জয়। ফাঁকা ঘরে একা পেয়ে তরুণীর ওপর নির্যাতন চালায় অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার। তদন্তকারীদের জেরায় সে নিজের দোষ কবুল করেছে বলে জানা গিয়েছে। পাশাপাশি সে এও জানিয়েছে যে তাকে ফাঁসি দেওয়ার হলে দিক। উল্লেখ্য, শনিবার সঞ্জয়কে শিয়ালদার আদালতে তোলা হয়, সেখান থেকে তাকে 14 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। রাজ্য জুড়ে বৃষ্টিপাতের সঙ্গে ফের উত্তরবঙ্গের 5 জেলায় বর্ষণের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এছাড়াও দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টির কথা শুনিয়েছে আবহাওয়া দপ্তর। তবে আপাতত কলকাতায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। এই জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলাতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের অন্যান্য জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হতে পারে। নিচের দিকের জেলা মালদাও সহ 2 দিনাজপুরে বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে রবি ও সোমবারে আকাশ আংশিক মেঘলা থাকবে। সব জেলাতেই ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা। রবিবার বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ জেলায়। সোমবার উত্তর ও দক্ষিণ 24 পরগনাতে বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এদিকে রবিবার কলকাতার আকাশ মূলত মেঘলা থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ 2-1 পশলা হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাতাসে জলীয় বাষ্প বেশি থাকায় বৃষ্টি না হলে আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে, তবে ভারী বৃষ্টির আশঙ্কা নেই। কয়েক হাজার হিন্দু ধর্মাবলম্বীর মিছিল হয়। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহর প্রায় অচল হয়ে পড়ে আন্দোলনকারীদের সমাবেশের কারণে। এদিকে বাংলাদেশের সংখ্যালঘুদের ওপরে হামলার প্রেক্ষিতে মুখ খুলেছেন ইউনূস। বিগত দিনগুলিতে বারবার বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার ঘটনা ঘটেছে। শেখ হাসিনা দেশ ত্যাগ করার পর থেকেই সে দেশের একাধিক জায়গায় হিন্দুদের ওপর আক্রমণ করার ঘটনা ঘটেছে বলে অভিযোগ। বহু হিন্দুকে খুন করার অভিযোগ উঠেছে। এদিকে বিক্ষোভের নামে হিন্দুদের বাড়ি ঘর লুট করার ঘটনাও ঘটেছে। এই আবহে বাংলাদেশের রাজধানী ঢাকায় হিন্দুরা বিশাল মিছিল করেন গত শুক্রবার। শনিবার ঢাকায় হিন্দুদের সমাবেশ হয়। এদিকে চট্টগ্রামেও বিশাল মিছিল হয় গতকাল। শনিবার বিকেলে চট্টগ্রামের চেরাগি পাহাড় মোড়ে কয়েক হাজার হিন্দু ধর্মাবলম্বীর মিছিল হয়। আশেপাশের বিভিন্ন উপজেলা থেকে বাস, ট্রাকে করে লোকজন আসেন এই মিছিলে যোগ দিতে। চট্টগ্রাম শহরের আন্দরকিল্লা বৌদ্ধ মন্দির, জামাল খান মোড় পর্যন্ত ছড়িয়ে পড়ে এই সমাবেশ। স্লোগান ওঠে, মঠ মন্দিরে হামলা কেন, প্রশাসন চুপ কেন, মুক্তিযুদ্ধের হাতিয়ার গর্জে উঠুক আরেকবার। এই আবহে সংখ্যালঘু কমিশন গঠন, সংসদের 10% আসনে হিন্দুদের সংরক্ষণের দাবিতে পোস্টার প্রদর্শন করা হয়। এছাড়াও আন্দোলনকারীদের আরও দাবি, ধর্মীয় কারণে কোনো হিন্দু হিংসার শিকার হলে দ্রুত তদন্ত বিচার করতে হবে। 2024 সালের ছাত্র আন্দোলনের পরে হিন্দুদের যত ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে। হিন্দুদের মন্দিরের জন্য বিশেষ বাজেট বরাদ্দ করতে হবে প্রতি বছর। ধর্মীয় কারণে হিন্দুরা যাতে সামাজিক কিংবা চাকরি ক্ষেত্রে বৈষম্যের শিকার না হয় তা নিশ্চিত করতে হবে সরকারকে। উল্লেখ্য, বাংলাদেশে গদিচ্যুত হয়েছেন শেখ হাসিনা। এই আবহে সেখানে জামাতি বিক্ষোভকারীদের তাণ্ডবে অবস্থা খারাপ হিন্দুদের। বাংলাদেশের বিভিন্ন প্রান্তে হিন্দুদের বাড়িতে হামলা হয়েছে, লুটপাট চলেছে, মন্দিরে ভাঙচুর হয়েছে। তবে নয়া অন্তর্বর্তীকালীন সরকার গঠন হওয়ার পর এবার এই সব হিংসা বন্ধের দাবিতে পাল্টা চাপ সৃষ্টি করতে শুরু করলো সে দেশের হিন্দুরা।
এই আবহে শনিবার মুখ খোলেন সে দেশের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, সংখ্যালঘুরা কি এই দেশের নাগরিক নন? যদি সারা দেশকে রক্ষা করা সম্ভব হয়, কয়েক ঘর মানুষকে কি আমরা রক্ষা করতে পারবো না? সংখ্যালঘুদের ওপরে যাতে কেউ হামলা না করতে পারে সেটা নিশ্চিত করতে হবে। তারাও আমার ভাই, তারা আমাদের সঙ্গে লড়াই করেছে, আমরা একসঙ্গে থাকবো। এতক্ষণ খবর শুনছিলেন বর্তমান নিউজ টিভি চ্যানেল থেকে। খবর আজকের মতন এই পর্যন্তই। ধন্যবাদ।